হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব মন দিয়ে পড়াশোনাও করছো। তাহলে আজকে আমরা ডব্লিউবিসিএস এর 25টা কোশ্চেন প্র্যাকটিস করব। এই 25টা কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই 25টা কোশ্চেনের মধ্যে এমন কিছু কোশ্চেন রাখা হয়েছে যেগুলো তোমার গ্রামেটিক্যাল অনেক কনসেপ্ট ক্লিয়ার করবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে আমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকি, কেমন? দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 2020। এবার দেখো, আমাকে একটা প্রিপোজিশন তো ফিল আপ করতে হবে, কিন্তু এবার দেখো আমাদের যে সেন্টেন্সটা আছে হ্যাজ বিন ওয়ার্কিং। এবার দেখো, যখন কোনো সেন্টেন্স হ্যাজ বিন প্লাস ভি1 আইএনজি দিয়ে থাকে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, রাইট? এবার দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখন ইউজ করা হয় যখন কোনো কাজ অনেক আগে থেকে শুরু হয়ে এখনো চলছে। কোনো কাজ অনেক আগে থেকে শুরু হয়ে এখনো চলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন মনে করো, যদি বলা হয় যে রামবাবু এই গ্রামে 10 বছর ধরে বসবাস করছেন, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার মনে করো, কোনো কাজ অনেক আগে শুরু হয়ে অনেক আগেই শেষ হয়ে গেছে, তখন আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার এই যে বললাম যে রামবাবু 10 বছর ধরে গ্রামে বসবাস করছে, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমরা এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতাম, তাহলে এইভাবে বলতাম যে রামবাবু এই গ্রামে 10 বছর ধরে বসবাস করছিল। তাহলে বোঝা গেল কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব আর কখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এবার দেখো, এই যে যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন ইউজ করি, সময়ের আগে আমরা কখনো কখনো সিন্স বসাই, কখনো কখনো ফর বসাই। এবার এই সিন্স বা ফ্রম, এই সিন্স বা ফ্রম কখন বসাই? যখন সময়টা নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে। আরো সব থেকে সহজভাবে মনে রাখতে হবে যে যখন থেকে বোঝাবে, তখন আমরা সিন্স বা ফ্রম ইউজ করব। আর ফর কখন বুঝবে? যখন আমরা এরকম ধরে বোঝাবে। মনে করো, যদি আমরা বলতাম যে রামবাবু 10 বছর ধরে এই গ্রামে বসবাস করছে, তাহলে আমরা করতাম যে ফর 10 ইয়ার্স। কিন্তু যদি বলা হয় যে রামবাবু 1947 সাল থেকে এই গ্রামে বসবাস করছে, তাহলে আমরা এরকম বলতাম রামবাবু হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ সিন্স 1947, রাইট? তো যখন থেকে বোঝাবে, কোনো নির্দিষ্ট ডেট থেকে, কোনো নির্দিষ্ট সময় থেকে, কোনো নির্দিষ্ট তারিখ থেকে, এরকম যখন নির্দিষ্ট সময় থেকে বোঝাবে, তখন আমরা সিন্স বা ফ্রম বসাবো। আর যদি বলা হয় সময় ধরে, মনে করো 5 বছর ধরে, 6 বছর ধরে, যদি এরকম কখনো ধরে বোঝায়, তখন আমরা ফর ইউজ করবো। তাহলে এইখানটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা আমাদের সিন্স হবে। এটা মানে কি? হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, সে এখানটা কাজ করছে 2020 সাল থেকে। এইখানটা থেকে সেন্স আসছে, এই কারণে এইটা আমাদের সিন্স হয়েছে। যদি মনে করো এইখানটা সেন্টেন্সটা এরকম থাকতো, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ, এরকম আছে ড্যাশ 5 আওয়ার্স, তাহলে কি হতো যে সে সে এখানে কাজ করছে 5 ঘন্টা ধরে, তখন আমরা এরকম করতাম ফর। বোঝা গেল? তো যখন নির্দিষ্ট সময় এরকম বলে দেওয়া থাকবে, 2020 হোক, 1947 সাল হোক, বা 5 তারিখ, 10 তারিখ, বা মনে করো সোমবার, রোববার, এরকম যখন নির্দিষ্ট সময় থেকে বোঝাবে, তখন আমরা সিন্স করব। আর যখন ধরে বোঝাবে 5 ঘন্টা ধরে, 10 বছর ধরে, তখন আমরা ফর ইউজ করব। এবার এটা কখন কি বোঝাচ্ছে, এইটা আমাকে সেন্টেন্সটা পড়ে পড়ে আমাকে মানে বুঝে এটা আমাকে বসাতে হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো দেখো, এ পার্সন হু ক্যান নট রিড অর রাইট, একটা মানুষ যে কিছু পড়তে পারে না অথবা লিখতে পারে না। ক্যান নট, এখানটা কি? ক্যান নট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পর সবসময় অ্যাক্টিভ ভয়েসে ভি1 হয়। সবসময় মডেল অক্সিলারি ভার্বের পর সারা জীবন ভি1 হয়। এই কারণে এটা রিড ভি1, রাইট ও ভি1। আর রিড এর ভি1, ভি2, ভি3 সব এক, যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে মডেল অক্সিলারি ভার্বের পর সবসময় ভি1 হবে অ্যাক্টিভ ভয়েসে। এবার দেখো, তো বলছে একটা মানুষ যে পড়তে পারে না বা লিখতে পারে না। আমরা এক একটা করে মানে দেখি। আচ্ছা, আগে দেখি নোভিস। নোভিস হচ্ছে যে একদম ফার্স্ট, প্রথম কোনো একটা কাজে এসে, হতে পারে একদম মানে নিউ কমার, যেটা যাকে আমরা বলি একদম নতুন কোনো কাজে হোক, কোনো পেশায় হোক, কোনো কিছুতে সে যদি নতুন থাকে, তাকে আমরা নোভিস বলি। অ্যামেচার মানে হলো যখন কোনো মানুষ শখে কোনো কাজ করছে। কোন মানুষ শখে যাই করছে, সে শখ, তার এটা পেশা নয়, তার এটা অকুপেশন নয়, তার এটা প্রফেশন নয়, তখন আমরা সেটা অ্যামেচার ইউজ করব। এইটা। এবার দেখো, ইলিটারেট আর ইগনোরেন্ট। ভালো করে দেখো, ইগনোরেন্ট মানে হচ্ছে, মনে করো কোনো একটা সাবজেক্ট সম্পর্কে কোনো মানুষ যখন অজ্ঞ থাকে, যে সে এই বিষয়টা জানে না। হতে পারে, আমি এক্সাম্পল দিই, সে ইতিহাস সম্পর্কে জানে না, সে ভূগোল সম্পর্কে জানে না, কোনো একটা পার্টিকুলার বিষয় বা কোনো সাবজেক্ট সম্পর্কে যখন সে জানে না, তখন আমরা ইগনোরেন্ট ইউজ করব। আর যে কখনো কিছু লিখতে পড়তে পারে না, তাকে আমরা ইলিটারেট বলবো।
কেমন? দেখো ইলিটারেট আর ইগনোরেন্ট কিন্তু খুব সিমিলার ওয়ার্ড। এখানটা আরো এরকম অনেক কোয়েশ্চেন আছে যেগুলো খুব সিমিলার ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ডগুলো আজকে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? দেখো ইগনোরেন্ট মানে কি, যে পার্টিকুলার কিছু একটা বিষয় জানে না, কোনো একটা বিষয় অজ্ঞ, পার্টিকুলার কোনো একটা বিষয় জানে না, তখন আমরা ইগনোরেন্ট ইউজ করব। আর ইলিটারেট কি, যে লিখতে পড়তে যায় না, তখন আমরা ইলিটারেট ইউজ করব। কেমন? তারপরে প্রশ্ন দেখো, শি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ ইংলিশ গ্রামার। সে দক্ষ, প্রফিসিয়েন্ট মানে সরি, দেখো প্রফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। প্রফিসিয়েন্ট কি, প্রফিসিয়েন্ট হলো হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রফিসিয়েন্ট হলো অ্যাডজেক্টিভ, প্রফিসিয়েন্সি যেটা হচ্ছে দক্ষতা, যেটা হচ্ছে নাউন। এবার দেখো শি ইজ প্রফিসিয়েন্ট, সে খুব দক্ষ ড্যাশ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারে সে খুব দক্ষ। প্রফিসিয়েন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সারা জীবন ইন আসে, মনে রাখবে। যখন কোনো সাবজেক্টে কেউ দক্ষ তখন সেটাকে আমরা প্রফিসিয়েন্ট ইন বলবো, তাহলে শি ইজ প্রফিসিয়েন্ট ইন ইংলিশ গ্রামার। আচ্ছা, এবার দেখো মনে করো যে আমরা যে এটা দেখলাম দক্ষ, যদি বলা সে কাঁচা, কাঁচার ক্ষেত্রে মনে করো কাঁচা বা পারে না অতটা ভালো, তখন কাঁচার ক্ষেত্রে আমরা করব কি, ইন ইউজ করব, উইক ইন। এই উইক ইন হচ্ছে কাঁচা। প্রফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট ইন হচ্ছে খুব দক্ষ, আর উইক ইন যে কাঁচা মানে পারে না, সাবজেক্ট অতটা ভালো পারে না। আরেকটা দেখো, ঠিক যেরকম এইটা উইক ইন যেরকম অদক্ষ বা পারে না, ঠিক সেরকম আরেকটা আছে গুড। গুডের সাথে প্রিপজিশন সারা জীবন অ্যাড হয়। মনে করো কেউ কোনো একটা বিষয় দক্ষ, এইটাই যদি থাকতো, মনে করো সি ইজ গুড ড্যাশ ইংলিশ গ্রামার বা ড্যাশ কোনো একটা সাবজেক্ট কোনো কিছু দক্ষ, তখন আমরা গুডের সাথে অ্যাড করব। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। উইকের সাথে দুর্বল, কাঁচা, এটার সাথে আমরা ইন ইউজ করব। প্রফিসিয়েন্টের সাথে সবসময় ইন ইউজ করব। প্রফিসিয়েন্ট হচ্ছে দক্ষ। গুড মানেও দক্ষ, ভালো, কিন্তু ওটার সাথে আমরা প্রিপজিশন সবসময় অ্যাড ইউজ করব। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ডব্লিউবিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন থাকবেই কম্পালসারি। তারপরে প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য মেটিকুলাস, অফ দ্য ওয়ার্ড অফ মেটিকুলাস। তো মেটিকুলাস হচ্ছে, মেটিকুলাস মানে কি, মেটিকুলাস মানে যে খুব সবসময় সবকিছু বিষয় একদম পারফেক্ট থাকতেছে, একদম খুব যত্নশীল, যেটাকে আমরা বলি খুব যত্নশীল, সবসময় সবকিছু যত্নের সাথে করে, সবসময় যত্নশীল থাকে, তাকে আমরা মেটিকুলাস বলি। আচ্ছা, কনফিউজড মানে জানো, কনফিউজড মানে কি বলতে হবে না, লেজি মানে কি জানো বলতে হবে না, কেয়ারলেস মানে কি এটা জানে, যত্নহীন। এইটা হবে কেয়ারফুল। আমাদের কি সিনোনিম বের করতে বলেছিল, হ্যাঁ সিনোনিম। তো মেটিকুলাসের সিনোনিম হয় কেয়ারফুল, যে সবসময় খুব যত্নশীল। দেখো এট দ্য 11th আওয়ার, এটা হচ্ছে একটা ইডিয়ম। তো ইডিয়মের আমাকে মানে খুঁজতে হবে। আচ্ছা, আমাদের এমনি ঘড়িতে টোটাল কথা 12 ঘন্টা হয়, 12 লেখা থাকে। তো 11 তো 11 থেকে 12 এর আগে 11 হচ্ছে লাস্ট আসে। আমরা যদি এইভাবে মনে রাখি, তাহলে ইডিয়ম গুলো খুব ইজিলি আমাদের মাথায় সেট হয়ে যাবে। তো বলছে এট দ্য 11th আওয়ার, মানে তাহলে কি 12 এর আগে 11, একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, তাহলে হবে এট দ্য লাস্ট মোমেন্ট। এইটার অ্যান্সার হয় এট দ্য লাস্ট মোমেন্ট। তারপর দেখো, আচ্ছা এখানটা আছে অন টাইম। দেখো অন টাইম আর ইন টাইম, মনে করো যদি এরকম যদি আমি বলি, একটা প্রশ্ন যদি এই সেন্টেন্স যদি বলি, হি কেম হেয়ার অন টাইম। অন টাইম মানে একদম সে সময় মতো এখানটা এসেছিল। আর যখন ইন টাইম হয় তখন বলা সময়ের মধ্যে এসেছিল। অন টাইম একদম পার্টিকুলার ওই সময়তে এসেছিল, আর ইন টাইম মানে সময়ের মধ্যে এসেছিল। বোঝা গেল? তারপর দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং সেপারেট। দেখো এটা সঠিক স্পেলিং হচ্ছে ACPARATE, এইটা, হ্যাঁ এটা সঠিক স্পেলিং হচ্ছে এইটা, ACPARATE। এগুলো একটা সঠিক স্পেলিং না। তারপর দেখো, হ্যাঁ, ইফ হি ড্যাশ হার্ড হি উড সাকসিড। খুব ভালো প্রশ্ন একটা। দেখো এবার তো বলছে ইফ, আগে এটা দেখিনি, দেখো উড সাকসিড এটা ইউজ করেছে, যে উড এটা একটা ফুল স্টপ হবে, হ্যাঁ ফুল স্টপটা বসানো ভুলে গেছি। তো ইফ হি ড্যাশ, হার্ড হি ওয়ার্ক হি উড সাকসিড। দেখো এইখানটা উড কেন হয়েছে, উড এই কারণে হয়েছে, শ্যাল উইলে যখন আমরা ন্যারেশন, আগে সব ভালো করে বোঝো, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করতাম, ওই যে রিপোর্টেড স্পিচটা যখন আমরা টেন্সে পরিবর্তন করতাম, তো শ্যাল উইলের জায়গায় আমরা শুড উড ইউজ করতাম, রাইট? সেই জায়গাটা হচ্ছে এখানটা উড। সবসময় মনে রাখতে হবে উড দুটি ভাবে ইউজ হতে পারে। উড এমনি মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, অতীতের অভ্যাস বোঝাতে। উড অতীতের অভ্যাস, মনে করো যদি এরকম বলা হয় হি উড গো দেয়ার ইন দ্য মর্নিং, তাহলে সে সকালবেলা সেখানটা যেত, অতীতের কোনো একটা অভ্যাস বোঝাচ্ছে। উড মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। এইবার এখানে এক্ষেত্রেও তো উড মডেল অক্সিলারি ভার্ব, কিন্তু এটা ইন্ডিকেট করছে যে অতীতে পাস্টে শ্যাল উইলের জায়গায় আমরা উড করেছি। মনে করো অতীতে বসে যখন আমরা ভবিষ্যতের কথা ভাবি, অতীতে বসে ভবিষ্যতের কথা ভাবে কিরকম হয় ব্যাপারটা,
দেখো এরকম একটা যদি আমরা সেন্টেন্স লিখি, আই থট, THOUGHT, আই থট দ্যাট, আমি ভেবেছিলাম যে, হি উড কাম, আমি ভেবেছিলাম যে সে আসবে। তাহলে আমি ভেবেছিলাম, দেখো প্রশ্নটা কিরকম, যদি আমরা বাংলাটা লিখি, বাংলাটা আমরা এরকম লিখি, আমি ভেবেছিলাম যে সে আসবে, রাইট? দেখো সে আসবে, তাহলে আমি ভেবেছিলাম এটা কিন্তু পাস্টে, সে আসবে ফিউচারে। তাহলে মনে রাখতে হবে পাস্টে বসে যখন আমরা ফিউচারের কথা ভাবি তখন আমরা শ্যাল উইলের জায়গায় উড ইউজ করব। মনে থাকবে, শ্যাল উইলের জায়গায় আমরা উড ইউজ করব। এইবার দেখো, এইবার এই জায়গাটা আসে দেখো, ইফ হি ড্যাশ হার্ড হি উড পাস, যদি সে কঠোর পরিশ্রম করত তাহলে সে পরীক্ষা পাস করত। এইবার দেখো তো এইখানটা কঠোর পরিশ্রম করতো, তো পাস্ট টেন্স আছে, ওয়ার্কস তো কোনোভাবেই হবে না, উইল ওয়ার্ক এটা কোনোভাবেই হবে না। এই দুটো জায়গায় এসে আমরা আটকে গেছি। দেখো একটা ফরমেশন আছে যে যদি এইখানটা শুধু উড ভি, উডের পর সারা জীবন ভি ওয়ান হয়, মনে রাখবে মডেল অক্সিলারি ভার্ব কিন্তু উডের পর সারা জীবন ভি ওয়ান হয়। তো উড এইখানটা তোমাকে যদি থাকতো উড, WOULD, উড হ্যাভ, উড হ্যাভ, তাহলে আমরা যদি উড হ্যাভ থাকতো তাহলে আমরা এইখানটা একটা অক্সিলারি ভার্ব আনতাম হ্যাড, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স করতাম। যদি এইখানটা হ্যাড ফরমেশন থাকে, মনে করো এই এই সেন্টেন্সটা আমি লিখছি, এই সেন্টেন্সটা লিখছি, মনে করো এটা এটা মুছে দিচ্ছি না, দেখো, ওহো এটা তো মোছা যাবে না, দেখো যাই হোক, তো যদি এই সেন্টেন্স যদি এরকম থাকতো, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, কমা দিয়ে হি উড হ্যাভ, তখন এইটার আমরা V3 করতাম, মনে রাখবে এইটার V3 করতাম, হ্যাভের পরে V3 হয়। তাহলে আমাদের কনস্ট্রাকশনটা কি হয়, যখন আমরা হি উড ওয়ার্কটা, যখন আমরা এখানটা হ্যাড V3 আনবো তখন আমরা এখানটা উড হ্যাভের পর V3 আনবো। আর যখন এইখানটা শুধুমাত্র শুধুমাত্র V2 আনবো তখন এইখানটা শুধুমাত্র উড প্লাস V1 হবে। কনস্ট্রাকশনটা ঠিক এইরকম হবে, এইরকম হবে। আচ্ছা এইখানটা V2, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, হি ওয়ার্কড হবে। যদি যদি এইখানটা উড হ্যাভ থাকতো তাহলে কিন্তু আমরা হ্যাড ওয়ার্কড করতাম। বোঝা গেল? এবার আবার আমি বলছি, দেখো এইখানটা ইফ সাবজেক্ট V2 যদি থাকে, এখানে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, এটা তোমরা জানো। ইফ সাবজেক্ট V2 যদি থাকে তাহলে এখানটা উড প্লাস V1 হবে। এইবার দেখো এখানটা ইফ সাবজেক্ট হ্যাড V3 থাকে, হ্যাড V3 থাকে, তাহলে এইখানটা আমরা কি করব, উড হ্যাভ V3। বোঝা গেল? এই কারণে এখানটা ওয়ার্ক হলো, এই কারণে এটা হ্যাড ওয়ার্ক হলো না। তারপর দেখো, হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। ফার্স্ট বলতে কি, সে এটা বাংলা মানে কিরকম হয়, অ্যাজ ইফ, এখানটা অ্যাজ ইফ মানে যেন, এখানটা অ্যাজ ইফ মানে যেন, তাই বলছে সে কথা বলে যেন সে সবকিছু জানে, যেন সে সবকিছু জানে। এর এই সমস্তকে এইটাকে আমরা বলি সাবজাংটিভ মুড। মুড যখন আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো, ওখানে মুড পুরো মুডের ডিটেলসে আমরা শিখবো, কেমন? আজকে শুধু জেনে রাখো যে যখন সাবজাংটিভ মুড ইউজ করা হবে তখন এইখানটা আমরা জেনারেলি V2 ইউজ করব। তাহলে এইখানটা হবে হি নিউ। হি স্পিক্স, সে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ, যেন সে সমস্ত কিছু জানে, অর্থাৎ এইটা হবে নিউ। আরেকটা ব্যাপার, আমরা কখন এইখানটা নিউ কখন করি আর হ্যাড নোন কখন করি, এটা প্রিভিয়াস যে আমরা প্রিভিয়াস যে 25টা কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি ওখানটা খুব সুন্দর ডিটেলসে করা ছিল, যে যখন এরকম মুডের ক্ষেত্রে কখন আমরা V2 ইউজ করব, মানে কখন সিম্পল পাস্ট ইউজ করব আর কখন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, এটা আগের ভিডিওতে খুব সুন্দর ডিটেলসে বোঝানো হয়েছে, কেমন? আগের ভিডিওটা একটু পরে দেখে নেবে। তাহলে ব্যাপারটা কি হলো, হি স্পিক্স, সে কথা বলে অ্যাজ ইফ, যেন হি নিউ এভরিথিং, এখানটা V2 হবে, আমাদের অ্যান্সার হবে নিউ। তারপরেরটা দেখো, হি হ্যাড বেটার ড্যাশ দেয়ার। বাহ, খুব ভালো একটা টপিক। দেখো এবার দেখো, হি হ্যাড বেটার ড্যাশ দেয়ার। আচ্ছা মনে রাখবে সবসময় হ্যাড বেটার আর হচ্ছে হ্যাড রেদার,
হ্যাড র্যাদার, এইগুলোর পর সারা জীবন ভি অন হবে, আর কখনোই কোনো কিছু বসাবে না, সারা জীবন ভি অন হবে। আরেকটা ব্যাপার বলছি, এই হ্যাড বেটার এইটা কখন তোমাকে বলা হয় জানো? হ্যাড বেটার তখন ইউজ করা হয় যখন মনে করো কোনো অ্যাডভাইস, জেনারেলি যখন কোনো অ্যাডভাইস দেওয়া হয় তখন আমরা হ্যাড বেটার ইউজ করি। আর হ্যাড র্যাদার কখন ইউজ হয়? যখন কোনো প্রেফারেন্স বা চয়েস, তখন আমরা হ্যাড র্যাদার ইউজ করি। এইখানটা হচ্ছে হি হ্যাড বেটার ড্যাশ দেয়ার, তাহলে যেহেতু আমরা কি জানি হ্যাড বেটার, হ্যাড বেটার পরে কি ইউজ করি? হ্যাড বেটার পরে ভি ওয়ান, তাহলে এখানটা হ্যাড বেটার গো হবে। মনে থাকবে হ্যাড বেটার, হ্যাড রাদার, এগুলোর পরে সারা জীবন ভি ওয়ান ইউজ করবো। হ্যাড বেটার কখন ইউজ হয়? যখন কোনো অ্যাডভাইস দেওয়া হয়, অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করব। আর যখন প্রেফারেন্স বা চয়েস, তখন আমরা হ্যাড রাদার ইউজ করব। আর এইটার পর সবসময় আমরা ভি ওয়ান ইউজ করব। তারপর দেখো, আচ্ছা তাহলে এইটা মানেটা কি দাঁড়া? হি হ্যাড বেটার গো দেয়ার, তার মানে তার সেখানটা তার যাওয়া উচিত, এরকম ক্ষেত্রে। এরকম ক্ষেত্রে মনে করো এইখানটা যদি আমরা এই হ্যাড বেটারটা যদি তুলে দিই, হ্যাড বেটারটা যদি আমরা তুলে দিই, তাহলে সেন্টেন্সটা আমরা এইভাবে লিখতে পারি, হি শুড হি শুড গো দেয়ার। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কেমন? দেখো, হি শুড গো দেয়ার, দেখো এই হ্যাড বেটারের জায়গায় আমরা শুড রিপ্লেস করতে পারি, এটা মনে রাখবে। হি হ্যাড বেটার গো দেয়ার, হি শুড গো দেয়ার, অর্থাৎ তার সেখানে যাওয়া উচিত। সবসময় মনে রাখবে যে হ্যাড বেটার, হ্যাড কিন্তু পাস্ট, হ্যাড পাস্ট, এই হ্যাডটা হচ্ছে পাস্টের অক্সিলারি ভার্ব, রাইট? যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি তখন আমরা হ্যাড ভি থ্রি করি। আবার যখন মনে করো যদি এরকম বলা হয় যে সিম্পল পাস্টে যখন আমরা বলি যে মনে করো আমার একটা বই ছিল, আমরা কি বলি? আই হ্যাড এ বুক। তাহলে দেখো হ্যাড কিন্তু পাস্ট সেন্স আছে, পাস্ট ইউজ করি, কিন্তু মনে রাখবে হ্যাড বেটার এটা কখনোই পাস্ট সেন্স ইন্ডিকেট করে না। এই দুটোই সবসময় প্রেজেন্ট, আইদার সে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ইন্ডিকেট করে, অথবা ফিউচার ইন্ডিকেট করে, নিয়ার ফিউচার। শুধু ফিউচার বলাটা একটু ভুল হবে, মনে করো, হ্যাঁ মনে করো নিয়ার ফিউচার যেটাকে আছে সেটাকে ওই ইন্ডিকেট করে। হ্যাড পাস্ট টেন্স ইউজ হয়, কিন্তু হ্যাড বেটার এটা হয় প্রেজেন্টে ইন্ডিকেট করবে অথবা নিয়ার ফিউচারকে ইন্ডিকেট করবে, কিন্তু হ্যাড বেটার কোনদিন পাস্ট সেন্সকে ইন্ডিকেট করে না। আরেকটা ব্যাপার আমরা তো জানলাম হ্যাড বেটার পরে ভি অন হয়। আরেকটা এই হ্যাড বেটার এইটা আমরা শুড দিয়ে রিপ্লেস করতে পারি, যে শুড কখন হয়? শুড উচিত অর্থে ব্যবহার হয়, তার সেখানে যাওয়া উচিত। এইভাবে আমরা হ্যাড বেটারটা ইউজ করে থাকি। তারপরের প্রশ্ন দেখো, ফ্রেজ রিপ্লেসমেন্ট। আচ্ছা, ইংলিশে এমন কিছু ওয়ার্ড আছে, শুনে রাখো। মনে করো স্টার্ট, বিগিন, স্টপ, আরো যেরকম মনে করো অ্যাভয়েড, এগুলোর পরে যদি আমরা কোনো ভার্ব বসাই তাহলে সেগুলো সবসময় ভি1 আইএনজি পরে বসাই। এই কারণে টিচাররা সবসময় বলে থাকে স্টপ রাইটিং, স্টপ টকিং, এরকম। তো কি ভার্ব আছে? ভার্ব তো অনেক আছে, যেগুলো জেনারেলি আমাদের বেশি ইউজ হয় স্টপ, বিগিন, স্টার্ট, এইগুলোর ক্ষেত্রে স্টপ, বিগিন, স্টার্ট, এগুলো আরো অনেক কিছু আছে সেগুলোর পর সবসময় আমাদের ভি1 আইএনজি ইউজ করতে হয়। এইখানে দেখো তাহলে হবে হি অ্যাভয়েডেড টু অ্যান্সার মাই কোয়েশ্চেন, না এইটা কারেক্ট অ্যান্সার হবে হি হি অ্যাভয়েডেড এর পরে ভি1 আইএনজি কোথায় আছে? হ্যাঁ, হি অ্যাভয়েডেড অ্যান্সারিং, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অ্যাভয়েডেড টু অ্যান্সারিং এটা তো হবেই না, অ্যাভয়েডেড অ্যান্সার এটাও হয় না, কখনো এরকম দুটি ভার্ব এভাবে আমরা পাশাপাশি বসাতে পারি না, দুটি ভার্ব, তো এইটা তো হবেই না। তাহলে হি অ্যাভয়েডেড অ্যান্সারিং, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, আচ্ছা, হার্ডলি হ্যাড দ্য বেল রাং, কিছু ফরমেশন আছে যেগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। হার্ডলির সাথে সবসময় আমরা হোয়েন ইউজ করি, হ্যাঁ এই যে হার্ডলির পরে সবসময় আমরা হোয়েন ইউজ করি। নো সুনার সাথে সবসময় আমরা দেন ইউজ করি। হার্ডলির সাথে হোয়েন, নো সুনার সাথে দেন, এগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এই সেন্টেন্সটার মানে কি হয়? হার্ডলি হ্যাড দ্য বেল রাং হোয়েন হি র্যান উইথ, মানেটা হয় এটা যে বেলটা যখন বাজলো তখনই সে দৌড়ালো। এইটা যদি মনে করো আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করি, মনে করো অ্যাজ এরকম আছে, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, as soon as the bell, আমি মনে করো আমি এটা সিম্পল পাস্টে করছি, as soon as the bell ring rang, RANG, rang V2, তো বলছে as soon as the bell rang, কমা দিয়ে he ran away। বুঝা গেল? এইটা যদি আমরা কনভার্ট করি তাহলে এই সেন্টেন্সটা আমরা এইভাবে লিখতে পারি, যেই মাত্র বেলটা বাজলো সেই মাত্র সে পালালো। আচ্ছা, র্যান অ্যাওয়ে মানে কি? র্যান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, যেটা হচ্ছে ফ্লি। আচ্ছা, র্যান অ্যাওয়ে এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব,
মনে রাখবে র্যান অ্যাওয়ে। আচ্ছা, রান অ্যাওয়ে হচ্ছে ফ্রেজাল ভার্ব। যদি তোমাকে এরকম থাকতো রান আফটার, রান আফটার মানে হচ্ছে পিছু ধাওয়া করা, কারণ পিছু ধাওয়া করা যেটাকে ইংলিশে চেজ, পিছু ধাওয়া করা। পুলিশ চোরের পেছনে দৌড়াচ্ছে, তখন আমরা রান আফটার ইউজ করব। চোর কোন একটা জিনিস চুরি করে নিয়ে পালিয়ে গেছে, তো যখন সে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা রান অ্যাওয়ে ইউজ করব। এবার আমরা এইটা ফিরে আসি, দেখো তো হার্ডলি হ্যাড দ্য বেল রান। আচ্ছা, হার্ডলি, হার্ডলি যখন আমরা ইউজ করি জেনারেলি আমরা হার্ডলির সাথে হ্যাড ইউজ করি, আর যেহেতু এটা হ্যাড হয়েছে সেহেতু আমরা এটা সবসময় V3 ইউজ করব। বোঝা গেল? আর as soon as the bell rang, এইখানটা আমরা একটা সিম্পল পাস্টে করেছি, তো এইখানটা হচ্ছে V2, আর ওইটাও V2 তেই আছে। তাহলে এই সেন্টেন্সটা কনভার্ট করলে এইটাই হয় যে আগে বেলটা বেজেছিল তারপরেই সে পালিয়েছিল। আরেকটা সিম্পল পাস্টে, আরেকটা পাস্ট টেন্সে আরেকটা নিয়ম আছে যে পাস্ট টেন্সের ক্ষেত্রে যখন দুটি কাজ একই সাথে ঘটবে কিন্তু একটি শেষ হওয়ার পরে আরেকটি হয়, তখন যেটি আগে হয় সেটি পাস্ট পারফেক্টে হয়, আর যেটি পরে হয় সেটি সিম্পল পাস্টে হয়। তো এইখানে পাস্ট পারফেক্ট বলছে আগে বেলটা বেজেছিল তারপর সে দৌড়ে পালিয়ে গেছিল, রাইট? তারপরে প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট স্পেল। এটা সবাই পারবে, ACCOMMODATION, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, এ পার্সন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, একটা মানুষ যে অনেক কটা ভাষা বলতে পারে। দেখো এখানটা বলা দিয়েছে, খুব সুন্দর। দেখো আচ্ছা, আগে দেখি অরেটর। অরেটর মানে কি? আচ্ছা, অরেট মানে কি? বক্তৃতা দেওয়া। অরেট মানে হলো বক্তৃতা দেওয়া, অরেটর মানে হচ্ছে যিনি বক্তৃতা দিচ্ছেন। তো এইটা হলো আমাদের হবে না, অরেটর সাথে আর আসে না, অরেটর মানে যে বক্তৃতা দিচ্ছেন। এইবার দেখো বাইলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল সেই মানুষটাকে বলা হয় যে মানুষটা দুটি ভাষা বলতে পারে। যে মানুষটা দুটি ভাষা বলতে পারে তাকে আমরা বাইলিঙ্গুয়াল বলি। এইবার হচ্ছে এই দুটো অপশন দেখো, একটা হচ্ছে লিঙ্গুইস্ট আর একটা হচ্ছে পলিগ্লট। আচ্ছা, লিঙ্গুইস্ট আর পলিগ্লটের মধ্যে পার্থক্য হলো, লিঙ্গুইস্ট হচ্ছে যে মানুষটা অনেক ভাষা সম্পর্কে তার জ্ঞান আছে, সেই ভাষার গ্রামার, সেই ভাষার সেন্টেন্স কনস্ট্রাকশন, সমস্ত কিছু ওয়ার্ড, যে মানুষটা কোনো ভাষা সম্পর্কে জ্ঞান আছে, অনেক ভাষা সম্পর্কে, যখন কোনো মানুষের অনেক ভাষা সম্পর্কে জ্ঞান আছে তখন আমরা লিঙ্গুইস্ট ইউজ করব। আর যখন কোনো মানুষ অনেক ভাষা বলে, মুখে এরকম বলছি স্পিক, তখন আমরা সবসময় পলিগ্লট ইউজ করব। এইটা হচ্ছে লিঙ্গুইস্ট আর পলিগ্লটের পার্থক্য। তাহলে আবারও বলে দিই, লিঙ্গুইস্ট কি হয়? যখন কোনো মানুষের অনেক ভাষা সম্পর্কে জ্ঞান আছে। আর পলিগ্লট তখন ইউজ করা হয় যখন কোনো মানুষ অনেক ভাষা বলতে পারে। তারপরে প্রশ্ন দেখো, ইউ ড্যাশ ওবে দ্য রুলস। বাহ, একটা মডাল অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। আচ্ছা, ওবে, ওবের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ইউজ করে থাকি অ্যাবাইড বাই। মনে রাখবে, পরীক্ষায় এটা আসে। অ্যাবাইড বাই মানে ওবে মানে হচ্ছে মান্য করা। দেখো এখানটা বলছে তোমাকে রুলস মান্য করতে হবে। রুলস মান্য করার ক্ষেত্রে কোনো অপশন থাকে না, তোমাকে রুলস মান্য তো দিতেই হবে। তো যখন এরকম দিতেই হবে, কোনো কাজ করতেই হবে, তখন আমরা মাস্ট ইউজ করি, আর কিছু ইউজ করি না। তো এইখানটা যে কটা অপশন দিয়েছে সেই অনুযায়ী আমরা মাস্ট করব, কারণ ইউ মাস্ট ওবে দ্য রুলস মানে তোমার রুলস গুলো মান্যতা দিতেই হবে। এবার দেখো ক্যান কখন ইউজ করা? ক্যান ইউজ তখন করা হয় যখন আমার যোগ্যতা বা সামর্থ্যের প্রশ্ন আসে। তোমাকে যদি বলা হয় এরকম বলছে যে না, আমি 10 কিলো জিনিস তুলতে পারি, তো আমার যোগ্যতা, সামর্থ্য, ক্ষমতা বোঝাচ্ছে, তখন আমরা ক্যান ইউজ করব। মে কখন ইউজ করা হয়? মে যখন কোনো জেনারেলি মে পারমিশনের ক্ষেত্রে ইউজ করা হয়, ওই জন্য বলা মে আই কাম ইন স্যার। আমি যখন পারমিশন চাই তখন আমরা মে ইউজ করি। কোনো পসিবিলিটির ক্ষেত্রে আমরা মে ইউজ করি। মনে করো যদি বলা হয় আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, তো বলছে যখন, তাহলে পসিবিলিটি ক্ষেত্রে আমরা মে ইউজ করি। আচ্ছা, কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। এইভাবে আমরা ইউজ করি যে মনে করো অতীতে কোনো একটা ঘটনা বলছি, তো ঘটনা বলার সময় বলতাম যে না, রাম ওই সময় ওই কাজটা করতে পারতো, তাহলে কুড ইউজ করলাম। আরেকটা কুড ইউজ করা হয় যখন ভদ্রভাবে কারো কাছে কিছু জিজ্ঞাসা করা হয়। আমি মনে করো, আমি এক্সাম্পল দিচ্ছি, আমি রাস্তাতে যাচ্ছি, কোনো একটা অচেনা মানুষকে জিজ্ঞাসা করবো যে এইখানে ঠিকানাটাকে একটু বলে দিই, তখন আমরা তাকে ভদ্রভাবে জিজ্ঞাসা করার সময় আমি কুড ইউজ করতেই পারি। কুড পোলাইটলি যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন আমরা কুড ইউজ করে থাকি। তারপর দেখো, ইউ ড্যাশ হ্যাভ ইনফর্ম মি আর্লিয়ার অ্যাবাউট দ্য চেঞ্জ। খুব ভালো। দেখো এইবার দেখো, আমি একটা কথা বলছি, যদি বলা হয় যে তোমার উচিত সবাইকে রেসপেক্ট করা, তাহলে আমরা কি বলবো? ইউ শুড রেসপেক্ট এভরিবডি, রাইট? এইবার মনে করো যদি এরকম বলা হয় যে তোমার উচিত ছিল ওই কাজটা করার, যখন পাস্টে বসে যখন বলবো যে তোমার উচিত ছিল, তখন আমরা শুড হ্যাভ ইউজ করবো। যদি বর্তমানে বসে বলি যে না, তোমার এটা উচিত কাজটা করা, তখন আমরা শুড ইউজ করব। আর যদি বলা হয় যে অতীতে বসে যে না, তোমার ওই কাজটা করা উচিত ছিল, তখন আমরা শুড হ্যাভ ইউজ করব। তাহলে এইখানটা আমরা করবো শুড হ্যাভ।
বোঝা গেল? শুড হ্যাভ পাস্টে ইউজ করি, যে পাস্টে বসে যখন বলি যে তোমার এই কাজটা করা উচিত ছিল, তখন আমরা শুড হ্যাভ। আর যদি বর্তমানে বসে যদি বলি তো যে তোমার এই কাজটা করা উচিত, তখন আমরা শুধুমাত্র শুড ইউজ করব। এই যে এই গ্রামারের এই কনসেপ্ট গুলো তোমার সমস্ত পরীক্ষায় কাজে লাগবে, শুধুমাত্র ডব্লিউবিসিএস না, তুমি যে কোনো পরীক্ষায় যেখানটা ইংলিশ থেকে তোমাকে পরীক্ষা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই সমস্ত প্রশ্নে তো এই সমস্ত পরীক্ষাতে তোমার এই গ্রামারের কনসেপ্ট গুলো কাজে লাগবে। তুমি এসএসসি সিজিএল 10+2 এমটিএস যে পরীক্ষা দাও না কেন, বা তুমি জিডির পরীক্ষা দাও না কেন, বা যে কোনো পরীক্ষা তুমি যদি দাও, স্টেট গভর্নমেন্টের যে পুলিশের এক্সাম আছে বা ডব্লিউবিসিএস এক্সাম আছে, যে কোনো পরীক্ষা যেখান থেকে ইংলিশ থেকে প্রশ্ন করা হয়, এই সমস্ত কনসেপ্ট গুলো তোমার কাজে লাগবে। তো এটা কখনো ভেবো না যে এটা শুধুমাত্র ডব্লিউবিসিএস এর পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, এটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই এই ইংলিশের এইগুলো কাজে লাগবে। তারপরে প্রশ্ন দেখো, when I reached the office the meeting, হ্যাঁ, এবার আমাকে দা মিটিং এ ওখানে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিয়ে একটা ব্ল্যাঙ্ক জায়গা দিয়ে যেটাকে আমাকে ফিল আপ করতে হবে। তো বলছে আমি যখন অফিসে পৌঁছে গেছিলাম, আমি যখন অফিসে যখন পৌঁছেছিলাম, তাহলে কি মিটিংটা অলরেডি শুরু হয়ে গেছিল। তাহলে দেখো আমি কি বলছি, পাস্টের পাস্ট বোঝাতে, তো মানে অতীতে দুটি কাজ হয়েছে, অতীতে দুটি কাজ কমপ্লিট হয়েছে, যে কাজটি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট হবে। কি বললাম, অতীতে দুটি কাজ সম্পাদন হয়েছে, যে কাজটি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট হবে, আর যে কাজটি পরে ঘটেছে সেটি সিম্পল পাস্ট হবে। তাহলে আমি পৌঁছে গিয়ে দেখি যে না মিটিং শুরু হয়ে গেছে, তাহলে মিটিং শুরু হয়ে গেছে, তাহলে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা আমি কি করে বুঝলাম এটা পাস্ট সেন্সে আছে, আমি এই V2 দেখে বুঝলাম যে এটা পাস্ট সেন্সে আছে। when I reach the অফিস, যখন আমি অফিসে গিয়েছিলাম, দা মিটিং, তাহলে আমি যখন অফিসে গিয়েছিলাম, এটাই এখানটা মানে করতে চাইছে যে আমি যখন অফিসে গিয়েছিলাম মিটিং অলরেডি শুরু হয়ে গেছিল। কারণ দুটি পাস্ট ইভেন্ট, এই দুটি পাস্ট ইভেন্ট, যেটা আগে ঘটেছে সেটি পাস্ট পারফেক্টে করব। তাহলে এখানে পাস্ট পারফেক্টের কনস্ট্রাকশন কোনটা আছে, অলরেডি স্টার্টেড, এইটা তো হবেই না, এটা সিম্পল পাস্টে আছে। হ্যাজ, এটা তো প্রেজেন্টে চলে আসলে হবে না। স্টার্টস, এইটাও প্রেজেন্টে চলে আসলে হবে না, এইটা হবে হ্যাড অলরেডি স্টার্টেড। বোঝা গেল? তারপরে প্রশ্ন দেখো, আচ্ছা, চুজ দ্য অপোজিট ওয়ার্ড। এটা খুব সহজ, দেখো বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট মানে কি, যে খুব উদার, যে খুব উদার, সবাইকে খুব হেল্প করে, তাকে আমরা বলবো বেনিভোলেন্ট। আচ্ছা এটা অপোজিট, বিপরীত বলেছে। আচ্ছা কাইন্ড, কাইন্ড তো হবে না, এটা সিনোনিম হলো। হেল্পফুল, হেল্পফুল হবে না, এটা সিনোনিম হলো। জেনারাস, জেনারাস এটা হবে না, এটারও এটা সিনোনিম। আচ্ছা জেনারাস এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা নাউন হবে যে জেনারেসিটি। দেখো, তো বেনিভোলেন্ট এটার অপোজিট হবে মেলিভোলেন্ট, এইটা হবে হচ্ছে এর অপোজিট। বোঝা গেল? তারপর দেখো, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। খুব সুন্দর একটা প্রশ্ন। আমি এইটার উপর অনেকগুলো আহ, এই টপিকটার উপর অনেকগুলো এক্সাম্পল আমি দেবো, একটুখানি তোমরা ভালো করে দেখো। এইখান থেকে মনে করো পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই কনফার্ম একদম। দেখো, যদি এরকম একটা সেন্টেন্স বলা হয় যে রাম ইজ, আচ্ছা তার আগে একটুখানি ডিগ্রি সম্পর্কে জাস্ট একটুখানি বলে দিই। দেখো ডিগ্রি তিন ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ আর সুপারলেটিভ। আচ্ছা একটু লিখেই দিই এটা, কেমন? দেখো, দেখো মনে করো ডিগ্রি তিন ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। ভালো করে দেখো, হ্যাঁ দেখো, পজিটিভ এইটা সবসময় একজনের ক্ষেত্রে ইউজ করা হয়, সবসময় একজনের ক্ষেত্রে। কম্পারেটিভ ডিগ্রি এটা সবসময় দুজনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর সুপারলেটিভ ডিগ্রি এটা তিনজন থেকে শুরু করে আনলিমিটেড, আনলিমিটেড ইউজ করা হয়। যেমন দেখো ছোটবেলা থেকে পড়ে এসেছি গুড, গুড এইটা পজিটিভ ডিগ্রিতে আছে। এটার কম্পারেটিভ ডিগ্রি কি, বেটার, গুড, বেটার। সুপারলেটিভ হচ্ছে গুড, বেটার, বেস্ট, রাইট? এবার দেখো, যদি এরকম করা হয়, এরকম যদি আমি একটা ইয়ে ওয়ার্ড বলি, টল, টল, টলার, TALLER, টল, টলার, টলেস্ট। এটা একটুখানি আমি এই কনসেপ্টটা একটুখানি আলোচনা করে নিচ্ছি, যাতে তোমাদের এই কনসেপ্টের উপর যদি কোনো প্রশ্ন আসে তোমরা আরামসে করতে পারবে। দেখো, তো টল, টলার, টলেস্ট, এইবার মনে করো লেখা আছে হ্যাপি মানে খুশি, হ্যাপি, হ্যাপিয়ার, HAPPIER, আর HAPPIEST। এটা আরো নিয়ম আছে। এখন দেখো ভালো করে দেখো, যখন আমরা জেনারেলি এইটা থেকে এইটা আসার জন্য আমরা ইয়ার ইউজ করি, এটা গুড, বেটার, বেস্ট, এরকম কিছু আরো অ্যাডজেক্টিভ আছে যেগুলো ডিরেক্টলি এইভাবে ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, এরকম আছে। কিছু জেনারেল কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা
পজিটিভ থেকে কম্পারেটিভ আসার জন্য শুধুমাত্র ইআর যোগ করি আর সুপারলেটিভে ইএসটি যোগ করি। এইবার দেখো এখানটা হ্যাপি ওয়াই, ওয়াই এর আগে কি আছে কনসোনেন্ট, যখন ওয়াই এর আগে কনসোনেন্ট আসে তখন এই ওয়াইটা উঠে গিয়ে আইইআর হয়, এই ওয়াইটা উঠে গিয়ে এখানটা আইইএসটি হয়। বোঝা গেল? এটা আরো অনেক নিয়ম আছে, কিন্তু অত নিয়ম এখন আমরা এই ভিডিওতে শিখবো না। আরো যে নিয়মগুলো আছে সেগুলো যখন ডিগ্রি যখন আমরা শিখবো সেই ভিডিওতে আমরা শিখবো। কেমন? দেখো যদি এরকম তোমাকে একটা ওয়ার্ড বলা হয় বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল, আরেকটা যখন আমরা বিউটিফুলটা যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করি তখন আমরা এটা করি মোর বিউটিফুল, মোর বিউটিফুল, আরেকটা হচ্ছে মোস্ট বিউটিফুল, মোস্ট মোস্ট বিউটিফুল। দেখো এবার দেখো তো এইখানটা খামোখা আমি মোর কেন আনলাম, মোস্ট কেন আনলাম, ভালো করে শেখো। তো দেখো মোর এই কারণে রয়েছে, দেখো বিউটিফুল, বিউটিফুলটা যদি উচ্চারণ করতে করি তাহলে আমাকে দুবারের বেশি থামতে হচ্ছে, বিউটিফুল, দেখো তিনবার থামতে হচ্ছে বিউটিফুল। তো বিউটিফুল উচ্চারণ করতে গেলে আমাকে তিনবার থামতে হচ্ছে। যে সমস্ত ওয়ার্ড উচ্চারণ করতে যাওয়ার সময়, উচ্চারণ করার সময় যদি দুবারের বেশি থামতে হয় তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা মোর করব, আর সুপারলেটিভ ডিগ্রি করার সময় আমরা মোস্ট করব। এটা হচ্ছে নিয়ম। এইবার দেখো তো এবার তোমরা জানো যে পজিটিভ ডিগ্রি এইগুলো হয়, কম্পারেটিভ ডিগ্রি এগুলো হয়, সুপারলেটিভ ডিগ্রি এগুলো হয়। তো যদি এবার এটা সেন্টেন্সে লিখবো কি করে, দেখো এটা সেন্টেন্স আমরা এইভাবে লিখবো। মনে করে এরকম একটা সেন্টেন্স, এরকম একটা সেন্টেন্স যদি আছে, এটা খুবই সংক্ষেপে আমরা শিখছি। হ্যাঁ, আমরা ডিগ্রির উপর ডিটেলস একটা ভিডিও যখন করবো তখন এটা আরো কিছু নিয়ম গুলো আছে সেগুলো তখন শেখা যাবে। দেখো যদি বলা হয় রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, রাম হলো একটি ভালো ছেলে। এইখানটা এইটা কি ডিগ্রিতে আছে, গুডটা পজিটিভ ডিগ্রিতে আছে। এ কাকে ইন্ডিকেট করছে, শুধু রাম একটা মানুষকে ইন্ডিকেট করছে যে রাম ইজ এ গুড বয়। মনে করো যদি আমরা এটা কম্পারেটিভ ডিগ্রিতে করতাম, কারোর সাথে কম্পেয়ার করছি, রাম ইজ বেটার, রাম ইজ বেটার দেন রিমি, মনে করে এরকম একটা সেন্টেন্স আছে যে রাম রিমির থেকে ভালো, তখন আমরা এই যে কম্পারেটিভ ডিগ্রি করবো। কম্পারেটিভ ডিগ্রি করার জন্য কটা মানুষের দরকার হয়, যেখানে দুটো মানুষের দরকার হয়। এখানে কটা হয় যে একটা হচ্ছে রাম আর রিমি, রাম আর রিমির মধ্যে তুলনা করছে, তাহলে এটা আমরা কম্পারেটিভ ডিগ্রি করলাম। এইবার মনে করো যদি এরকম একটা সেন্টেন্স যদি লেখা হয় যে রাম, দেখো রাম ইজ দ্য বেস্ট boy, Ram is the best boy in the class, তাহলে দেখো রাম ক্লাসের সব থেকে ভালো ছেলে। একটা ক্লাসে তো নিশ্চয়ই একজন দুজন থাকে না, অনেক বেশি মানুষ থাকে, ছাত্রছাত্রী থাকে। তাহলে দেখো রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এটা অনেকের মধ্যে তুলনা হচ্ছে, তাই আমরা এটা বেস্ট সুপারলেটিভ ডিগ্রি করব। তাহলে এইখান থেকে তোমাদের পরীক্ষা কিরকম দিতে পারে, যে কম্পারেটিভ ডিগ্রি পরে দেন না দিয়ে অন্য কিছু দিতে পারে। কিন্তু তোমরা তো জানো যে কম্পারেটিভ ডিগ্রি পরে সারা জীবন আমরা দেন করি। আরেকটা বিষয় হলো যে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আমরা লেখার সময় আমাদের মিনিমাম 3 জন থেকে শুরু হবে, 3 জন থেকে শুরু হয়ে আনলিমিটেড। আরেকটা ব্যাপার হলো সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা সারা জীবন দা লিখি, সুপারলেটিভ ডিগ্রির আগে সারা জীবন আমরা দা লিখি। বোঝা গেল? এরপরে দেখো, এরপরে আরো কিছু আমাদের নিয়ম আছে। দেখো আমরা যখন মনে করো 8, 9, 10 যখন পড়েছি তখন আমাদের ডিগ্রি চেঞ্জ পরীক্ষায় আসতো। আমরা একটুখানি আজকে ডিগ্রি চেঞ্জ শিখবো না, কিন্তু এটা ডিগ্রি চেঞ্জ করলে কি কিভাবে সেন্টেন্স গুলো লেখা হয় সেটা একটু দেখো। মনে করো রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম হলো ক্লাসে সব থেকে ভালো ছেলে। এটা কি আছে, সুপারলেটিভ আছে। এই যে সুপারলেটিভ ডিগ্রি, কোন সেন্টেন্সে এই অ্যাডজেক্টিভটা কোন ডিগ্রিতে আছে সেটা কিন্তু আমরা ডিগ্রিটা দেখে বুঝবো। কেমন? দেখো না, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম হলো সব থেকে ভালো ছেলে। তাহলে এটা যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে যদি কনভার্ট করি তাহলে আমরা এরকম করব, রাম ইজ বেটার, BETTER, রাম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এইটা যদি আমরা পজিটিভ ডিগ্রিতে করতাম তাহলে আমরা এইরকম করতাম। এটা আমরা এই গ্রামারটা আমরা শিখি 8, 9, 10 ক্লাস, 11, 12 আছে পরীক্ষায়। তো নো আদার বয়, দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস is so good as Ram, দেখো এবার তাহলে কি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রাম। তাহলে দেখো এই ক্ষেত্রে এইটা ছিল কম্পারেটিভ ডিগ্রি, এই ক্ষেত্রে এইটা হলো
পজিটিভ ডিগ্রি। দেখো তোমাকে এটা মনে রাখতে হবে, রাম ইজ দ্য বেস্ট বাই দ্য ক্লাস, তো এইটা আমরা সুপারিয়র ডিগ্রি আমরা এইভাবে লেখার সময় আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনটা এইভাবে হবে। যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব, তাহলে কি রাম ক্লাসে সব থেকে ভালো ছেলে, তাহলে কি আমাদের ক্লাসে যে কোনো ছেলের থেকে রাম ভালো, তাহলে রাম ইজ বেটার দ্যান এনি আদার। এই দ্যান এর পরে আমরা সবসময় এনি আদার ইউজ করব। বোঝা গেল? দ্যান এনি আদার সবসময় আমরা এই কম্পারেটিভ ডিগ্রি পরে ইউজ করব। আর যখন আমরা পজিটিভ ডিগ্রি করব, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রাম, যে নো আদার বয় ইন দ্য ক্লাস যখন আমরা পজিটিভ ডিগ্রি করব তখন আমরা এটা নো করব। আরেকটা ব্যাপার হলো পজিটিভ ডিগ্রির আগে এইখানটা আমরা সো অ্যাজ করি, আবার আমরা কখনো অ্যাজ করি, অ্যাজ করি। অ্যাজ তখন হয় যখন এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে, যখন এই সেন্টেন্সটা হ্যাঁ সূচকে থাকবে তখন আমরা অ্যাজ করব, অথবা যখন অন্যথায় সেন্টেন্সটা যখন নেগেটিভে থাকবে তখন আমরা সো অ্যাজ করব। কিন্তু কখনো কখনো দেখবে যে সেন্টেন্সটা নেগেটিভে আছে তাও কিন্তু এইখানটা অ্যাজ ইউজ করে, সেন্টেন্সটা নেগেটিভে থাকা সত্ত্বেও অ্যাজ ইউজ করে অনেক বইতে, কিন্তু ফার্স্ট প্রেফারেন্স কিন্তু এই সো অ্যাজ কে দেওয়া হয়। এটা সবসময় মনে রাখতে হবে যে সেন্টেন্স যদি নেগেটিভে থাকে এইখান থেকে কিন্তু আমাদের ডিরেক্ট প্রশ্ন আসবে। আমি বারবার করে বলছি এই যে এই সেন্টেন্সের যে কনস্ট্রাকশন গুলো আছে এইখান থেকে ডিরেক্ট প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। দেখো তো বলছে তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড। দেখো যেহেতু এইখানটা নো ছিল আমরা ফার্স্ট পেপারে সো অ্যাজ করব। যদি কোন তোমার কোশ্চেন পেপারে যদি সো অ্যাজ না থাকে তখন আমরা এটা অ্যাজ করব। আর যদি কখনো এখানে যদি হ্যাশ সূচকে থাকে তাহলে এইটা আমরা সবসময় অ্যাজ করব। দেখো এইবার দেখো তাহলে আমরা কি এখান থেকে যদি আমরা দেখি তাহলে কম্পারেটিভ ডিগ্রি পরে দেন এনি আদার, এখানে ডিগ্রি আরো নিয়ম আছে, ডিগ্রি আরো নিয়ম আছে। আমি ওই 8, 9, 10 এর যখন আমি ডিগ্রি চেঞ্জ যখন শেখাবো তখন ওই ডিগ্রি চেঞ্জের ভিডিওটা দেখে নিও। এখানটা আমি বলছি আরো নিয়ম আছে অনেক। ওয়ান অফ দা থাকলে কি হয়, মেনি আদার কখন হয়, ওগুলো আমরা ওই ডিগ্রি যে ভিডিও আছে সেটা ভিডিওতে শিখবো। কেমন? দেখো এবার তাহলে আমরা কি দেখলাম যে রাম ইজ বেটার দ্যান এনি আদার বয়, এখানে আমরা এনি আদার করব। এইবার দেখি আমরা যদি প্রশ্নে যদি ফিরে আসি, দেখো হ্যাঁ দেখো হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি স্টুডেন্ট আছে, তাহলে এইখানটা কোনটা অপশনটা হবে, দ্যান এনি আদার। দেখেছো তোমাদের ডিগ্রি থেকে ডিগ্রি যে সেন্টেন্স যে কনস্ট্রাকশন গুলো হয় সেগুলো থেকে আমাদের ডিরেক্টলি এরকম প্রশ্ন আসবে। তাহলে নিয়মটা কি, মোর ইন্টেলিজেন্ট, দেখো ইন্টেলিজেন্টের আগে মোর কেন ইউজ করা হয়েছে, কারণ ইন্টেলিজেন্ট উচ্চারণ করতে গেলে দুবারে বেশি থামতে হচ্ছে, ইন্টেলিজেন্ট তিনবার থামতে হচ্ছে। এই কারণে ইন্টেলিজেন্টের ডিগ্রি যখন আমরা চেঞ্জ করি তখন আমরা মোর আনি কম্পারেটিভে, আর সুপারলেটিভ আমরা মোস্ট আনি। আর দেখো কম্পারেটিভ ডিগ্রি পরে সবসময় আমরা দ্যান ইউজ করি, হয়েছে দ্যান ইউজ। এখানটা এনি স্টুডেন্ট নয়, এখানটা এনি আদার স্টুডেন্ট হবে, এনি আদার স্টুডেন্ট। বোঝা গেল? তারপরে দেখো হি প্রোভাইড হি প্রোভাইডেড ভ্যালুয়েবল, দেখো ইন কিছু আমাদের দেখো কিছু ইংলিশে ওয়ার্ড আছে যেগুলো কখনোই আমরা প্লুরাল ফর্ম করতে পারি না। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন এরকম আরো আছে, ইনফরমেশন এগুলো কখনোই আমরা প্লুরাল করতে পারি। ইনফরমেশন, ফার্নিচার, এরকম কিছু নাউন আছে যেগুলো কোনোদিন প্লুরালে করা যায় না। তাহলে হি প্রোভাইডেড ভ্যালুয়েবল ইনফরমেশন, ইনফরমেশন, এই যে ইনফরমেশন কারেক্ট অ্যান্সার। এখন তাহলে প্রশ্ন হলো যে দাদা এখানটা অ্যান ইনফরমেশন, এটা তো সিঙ্গুলার ছিল, তাহলে এটা কি লিখতে পারতাম না, এইটাও আমরা লিখতে পারতাম না। এইভাবে ইনফরমেশনের আগে অ্যান এ মানে অ্যান, এখানে তো আই হয়েছে বলে অ্যান হয়েছে, ভাবেল ছিল তাই। তো এখানে অ্যান ইনফরমেশন এটা কখনো লেখা যায় না, টু ইনফরমেশন এরকম কখনো লেখা যায় না। যে তাহলে এখানে কি হবে, হি প্রোভাইডেড ভ্যালুয়েবল ইনফরমেশন। তাহলে যদি বলা হয় যে সে আমাকে অনেক ইনফরমেশন দিয়েছিল তখন আমি মেনি পিসেস অফ ইনফরমেশন। বুঝে গেল? তখন আমরা করবো মেনি পিসেস অফ ইনফরমেশন, এইটা করব। যেরকম ফার্নিচার, ফার্নিচার কখনো প্লুরাল ফর্ম করা যায় না, তো এখানটা তো এস আছে, এটা তো হবেই না। এখানটা ইনফরমেশন আগে কখন আমরা এইভাবে এন একটা ইনফরমেশন দুটো ইনফরমেশন করতে পারি না, এখানে এখানেও এস আছে, তাহলে এইটাও হবে না। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন বি। তারপরে দেখো শি সেড, ন্যারেশন চেঞ্জ, খুব ভালো একটা প্রশ্ন। দেখো she said why did you not inform me, আগে এই প্রশ্নটা একটু দেখো। এইটা আছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এটা ভার্ব ফর্ম হচ্ছে ইন্টারোগেট মানে হচ্ছে প্রশ্ন করা, আর ইন্টারোগেট প্রশ্ন করা, ইন্টারোগেটিভ যেটা হচ্ছে প্রশ্নবোধক অ্যাডজেক্টিভ, আর ইন্টারোগেশন যেটা হচ্ছে নাউন। এবার দেখো তাহলে শি সেড হোয়াই ডিড, আচ্ছা
এবার দেখি যে এইটা কি আছে, ইন্টারোগেটিভ আছে প্লাস এটা নেগেটিভ আছে। তো সারা জীবন মনে রাখতে হবে যখন কোনো সেন্টেন্স আমরা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করব, তখন এই নটটা সবসময় নাউনের আগে হয় আর প্রোনাউনের পরে হয়। মনে করো এখানে ইউ এর জায়গায় যদি ইউ না থেকে যদি মনে করো একটা নাউন থাকতো, যদি আমি এরকম এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে লিখতাম, যে মনে করো এইভাবে লিখতাম যে হোয়াই ডিড নট রাম ইনফর্ম মি। ভালো করে দেখো, তাহলে হোয়াই ডিড নট, এখানটা ইউটা কি, ইউটা হচ্ছে প্রোনাউন, তাই এই এর পরে বসছে নাও, এটা কিন্তু পরীক্ষা আসবে এটার কারেকশন। ভালো করে দেখো, ইউটা হচ্ছে প্রোনাউনের পরে আমাদের নট হয়েছে। এবার দেখো কি এখানটা রামটা কি নাউন, রামের আগে নট হয়েছে। তাহলে নিয়মটা কি, যখন কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ থাকবে প্লাস সেটা আমাদের নেগেটিভ করতে যাচ্ছি, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই নটটা সবসময় নাউনের আগে হয় আর প্রোনাউনের পরে হয়। বোঝা গেল, এইখানটা প্রোনাউন তাই নটটার পরে হয়েছে, এইখানটা নাউন তাই নটটা এর সরি এইখানটা ইন্টারোগেটিভ সাইন হবে, এটা ইন্টারোগেটিভ। তো এইখানটা প্রোনাউনের পরে নট হয়েছে, এখানটা নাউনের আগে নট হয়েছে। যেহেতু এটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করছি, তাই আমাদেরকে এই নিয়মটা একটুখানি মনে রাখতে হবে। তারপরে দেখো, এবার দেখো যে she asked why I had not informed her. সরি, she said why didn't you inform me? সে আমাকে বললো যে কেন তুমি আমাকে ইনফর্ম করেনি। আচ্ছা ভালো করে দেখো, ফার্স্ট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ করার জন্য আমাদের রিপোর্টিং ভার্ব সবসময় আস্কড করতে হবে, সব কটাতেই আস্কড আছে, ঠিক আছে। এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তো ডব্লিউএইচ ওয়ার্ডে লিঙ্কার ওয়ার্ড হবে, সব কটাতেই ডব্লিউএইচ ওয়ার্ডে লিঙ্কার ওয়ার্ড করা হয়েছে, তো অপশন আমি এখান থেকে বাদ দিতে পারছি না। এবার দেখো, সে আমাকে নিয়েই বলছে, সে বলেছিল যে কেন তুমি আমাকে ইনফর্ম করনি। তাহলে এখানটা কেন তুমি, আচ্ছা ভালো করে দেখো, এইখানটা সেইডের পর কোনো অবজেক্ট নেই। মনে করো এরকম ক্ষেত্রে মনে করো সেইডের পর যখন কোনো অবজেক্ট থাকবে না, তখন আমি যা কিছু পার্সন ধরতে পারি। এখানটা আমি মনে করো মি বলতে পারি, ধরতে পারি যে শি সেড টু মি, এটা ধরতে পারি, বা এটা বলতে পারি যে শি সেড টু হার ফ্রেন্ড, এটাও ধরতে পারি, শি সেড টু আস, শি সেড টু দেম, যা ইচ্ছে তাই ধরতে পারি। কিন্তু তোমরা সবসময় ফার্স্ট প্রেফারেন্স দেবে, মনে করো এটা মি, সে আমাকে বলেছিল, শি সেড টু মি, এরকম মনে মনে অ্যাজিউম করে নেবে। শি সেড টু মি হোয়াই ডিড ইউ নট ইনফর্ম মি, তাহলে সে আমাকে বলেছে কেন তুমি আমাকে ইনফর্ম করনি। তাহলে এখানটা তুমি মানে কি, এইখানটায় তুমি মানে কি আমি, এখানটা হচ্ছে আমি, এখানটা আমি, এখানটা শি, তাহলে এইখানটা ইউ এর ক্ষেত্রে দেখো, আচ্ছা এখানে ইউ দেখো, ইউ এর ক্ষেত্রে বলছে শি সেড হোয়াই, এখানে ইউ মানে এখানে সে কখনো নিজে নয়, তাহলে এইটা আমাদের শি, এটা ভুল হবে। শি মনে করে এখানে শি সেড টু মি ছিল, শি সেড টু মি, সে আমাকে বলেছিল হোয়াই ডিড ইউ নট, তুমি কেন আমাকে ইনফর্ম করি, এখানটা তুমি মানে মনে করলাম সে আমাকেই বলেছিল। তাই দেখো তিনটা অপশন আছে, এখানটা শি, এখানটা কিন্তু কখনো ইউ হবে না, এই ইউ এর জায়গায় কখনো শি হবে না, তো শি বাদ গেল। এইবার দেখো যে বলি হোয়াই ডিড ইউ নট ইনফর্ম মি, তুমি কেন আমাকে ইনফর্ম করনি। দেখো এটা কোন টেন্সে আছে, এইটা আছে সিম্পল পাস্ট টেন্সে, এইটা কোনটা আছে সিম্পল পাস্ট টেন্সে। আচ্ছা সিম্পল পাস্ট টেন্সে যদি এইটা থাকে, তাহলে আমরা কোন টেন্সে করব, সিম্পল পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে করব। আমাদের এইটা পরিবর্তন করার নিয়ম কি, যেটা প্রেজেন্টে থাকবে সোজাসুজি সেটা পাস্টে হয়ে যাবে, আর যেটা পাস্টে থাকবে সেটা এক ঘাট বাদ দিয়ে পরেরটা হবে। বোঝা গেল, এইটা ন্যারেশন যে ডিটেলস ভিডিও এই চ্যানেলে আছে, অবশ্যই তোমরা সবাই ডিটেলস ভিডিওটা একবার দেখে নাও, যেখানে একদম বেসিক থেকে ন্যারেশন যে শেখানো হয়েছে। এবার দেখো, তাহলে এখানটা যদি আমরা পাস্ট পারফেক্ট করি, পাস্ট পারফেক্ট এখানে ডি, তাহলে এইটা হবে না। এখানটা হ্যাড নট আছে, এখানটা হ্যাড বিন ইনফর্ম আছে, কিন্তু আমাদের তো প্রশ্ন ছিল তো নট, তাহলে এইটা হবে, এইটা অ্যান্সার হবে আমাদের, এইটা অ্যান্সার। যে শি আস্কড হোয়াই আই হ্যাড নট, যে আই হ্যাড নট ইনফর্ম। আচ্ছা এবার আমি যদি তোমাকে বলে দিই, যে ডিটেলস বলে দিচ্ছি, দেখো হোয়াই ডিড ইউ নট ইনফর্ম মি, তুমি কেন আমাকে ইনফর্ম করনি, এটা হোয়াই আই, এখানে ছিল কিসে সিম্পল পাস্টে, কিসে করব পাস্ট পারফেক্ট, ওই জন্য আসলে হ্যাড, নট তো আগে থেকেই ছিল, নিয়ে আসলাম, হ্যাড এর পরে সারা জীবন ভি3 হয়, তাই ভি3 বসালাম। তো এবার বলছে মি মানে কি, এখানে সে বলেছিল যে কেন তুমি আমাকে ইনফর্ম করনি, তাহলে এখানটা আমাকে মানে কাকে, তাকে, এখানটা এই কারণে আমরা হার করেছি। বোঝা গেল, যদি তোমাদের ন্যারেশন যদি আরো যদি প্রশ্ন তোমরা চাও, তাহলে ওই ভিডিওটা একবার দেখে আসো, ওখানটা একদম এ টু জেড খুব সুন্দরভাবে ন্যারেশন শেখানো হয়েছে। তারপরে দেখো,
হি হ্যাজ গন ড্যাশ দ্য বুক। আচ্ছা, এটা একটা ফ্রেজাল ভার্বের কোশ্চেন, আমাকে এখানটা প্রিপোজিশন বসাতে হবে। দেখো, হ্যাঁ, দেখো গো আফটার, যদি আমরা আফটার বসাতাম, গো আফটার মানে কি, গো আফটার মানে রান আফটার, রান আফটার মানে চেজ, পিছু ধাওয়া করা, এর আগেই আমরা শিখেছি। গো আফটার মানে কারণ পিছু পিছু ধাওয়া করা। আচ্ছা, গো আপ, গো আপ, গো আপ মানে হচ্ছে কোনো কিছু ইনক্রিজ করা, ইনক্রিজ হওয়া মানে এনহ্যান্স, এনহ্যান্স মানে হলো বৃদ্ধি হওয়া, তাহলে এটা গো আপ মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি হওয়া। আচ্ছা, গো উইথ, গো উইথ মানে হচ্ছে এগ্রি, এই ফ্রেজাল ভার্বগুলো একটু মুখস্থ রাখতে হবে। গো উইথ, গো উইথ মানে হচ্ছে এগ্রি, তো এখানটা এগ্রি, এগ্রি একটা অপশন হবে না, এইখানটা হবে গো থ্রু। আচ্ছা, গো থ্রু মানে হচ্ছে দুটো, গো থ্রু এটার দুটো মিনিং হয়, একটা গো থ্রু মানে হচ্ছে রিড, এই ক্ষেত্রে হচ্ছে রিড, রিড মানে পড়া, এখানটা গো থ্রু রিড, রিড মানে পড়া, তো এই এখানটা হলো গো থ্রু রিড। আরেকটা গো থ্রু হচ্ছে মনে করো কোনো কিছু টলারেট করা, সহ্য করা, কোনো কোনো কষ্টের মধ্যে দিয়ে এসে যাচ্ছে, তখন আমরা করি গো থ্রু, কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমরা গো থ্রু ইউজ করতে পারি, যে কোনো কিছু টলারেট করছে, বিয়ার করছে, সহ্য করছে, তখন আমরা এটা করি। আচ্ছা, টলারেট, তখনও আমরা গো থ্রু করে থাকি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, যে দেখো গো থ্রু, গো থ্রু মানে এখানে গো থ্রু মানে রিড, তাহলে এইটা হবে শি হ্যাজ গন থ্রু দ্য বুক, মানে সে বইটা পড়েছে। এই গো থ্রু মানে হলো এখানটা রিড, আর একটা গো থ্রু মানে কি বললাম, সহ্য করা, টলারেট। আচ্ছা, টলারেট আর একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ, পুট আপ উইথ মানেও সহ্য করা। আরেকটা আছে বিয়ার উইথ, বিয়ার উইথ মানেও সহ্য করা, এই সমস্ত কিছু মানে সহ্য করা, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে রাখো, আর অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দাও, একটুখানি একটু সাবস্ক্রাইব করে দাও, বুঝা গেল? শেয়ার, সাবস্ক্রাইব, লাইক একটুখানি করে দাও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। তো প্লিজ তোমরা একটুখানি লাইক করো, একটুখানি শেয়ার করো, আর অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের সব বন্ধুরা যারা আছে সবার মধ্যে একটুখানি শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওগুলো একটু দেখতে পায়, কেমন? আচ্ছা, আমরা পরের প্রশ্নে ফিরে আসি। দেখো, হ্যাঁ, দে এক্সপেক্ট হিম, ভয়েস চেঞ্জ, খুব সুন্দর প্রশ্ন। দেখো, they ex- they expect him to win the prize, একটু সরি, to win the election, তারা আশা করেছিল তাকে যে সে প্রাইজটা জিতবে। আচ্ছা, এই একটুখানি দেখো, ভালো করে দেখো, এটা ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল উইন দ্য প্রাইজ। ইট আমরা কখনো কখনো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আনি, আনি আমরা, কিন্তু এই ক্ষেত্রে মানেটা আসছে এটা আশা করা যায় যে সে ইলেকশনটা জিতবে, কিন্তু হি উইল এ তো এখানটা হবেই না। হি উইল এইভাবে আমরা আছে তো সিম্পল প্রেজেন্ট টেন্সে, তো আমরা সিম্পল পাস্ট টেন্স কি করে করব? ভয়েস চেঞ্জ এটা আছে তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এইটা সাবজেক্ট, এইটা ভি ওয়ান, এইটা তো অবজেক্ট, তো আমরা এখানটা ফিউচার সেন্স কি করে আনতে পারি? তারপর দেখো, দ্যাট হি উইল উইন দ্য ইলেকশন ইজ এক্সপেক্টেড, এইটাও হবে না, এখানটা তো আমরা শ্যাল উইল কি কারণে আনবো, শ্যাল উইল তো আনার দরকার নেই কিছু। এখানটা কি করেছে, হি ওয়াজ এক্সপেক্টেড, এইটা পুরোপুরি ভুল। আমরা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে দিয়েছি, তো আমরা সিম্পল পাস্ট টেন্স কি করে আনবো? অপশন একটাই পড়ে থাকলো সি, বুঝা গেল? তোমাদের পরীক্ষায় যখন এরকম নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, বা মনে করো অন্যান্য যে সমস্ত কোশ্চেন আসবে, একটুখানি তোমরা টেন্সের দিকে খেয়াল রাখবে, একটুখানি ভার্বের যে নিয়মগুলো আছে একটুখানি খেয়াল রাখবে, তোমরা যদি সঠিক অ্যান্সার নাও জানো তাও তোমরা অ্যান্সারটা সিলেক্ট করতে পারবে, তাই না? তোমাকে তো পরীক্ষা হলে বলবে না যে তুমি আমাকে এটার এক্সপ্লেনেশন দাও, তোমাকে সঠিক অপশনটা চুজ করতে হবে। দেখো, তো তোমাকে পরীক্ষায় বলবে না যে তোমাকে এক্সপ্লেনেশন দাও, তোমাকে কি করতে হবে, তোমাকে সঠিক সঠিক অপশনটা তোমাকে চুজ করতে হবে। তাহলে দেখো, হি ইজ, এইখানটা এবার যে আমাদের অপশন তো হলো এইটা যে হি ইজ এক্সপেক্টেড টু উইন দ্য ইলেকশন, তো এইটা যদি আমাদের অপশন হয়, এবার আমাকে একটু বুঝে নিই যে এটা কেন হলো। দেখো, দে এক্সপেক্ট হিম, তো এইটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, টু উইন দ্য ইলেকশন এটা তো পরের ব্যাপার। আগে দেখো, হিমটা সামনে আসলো, হি হলো, কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভে আমরা কি আনি, অ্যামিজান। ভয়েস চেঞ্জের ডিটেলস ভিডিও তোমরা অবশ্যই দেখো কিন্তু, হ্যাঁ, ওখানে খুব সুন্দর করে এ টু জেড ভয়েসে শেখানো আছে, দেখো এবার। তো হি, এখানে হিমটা সামনে আসলো, হি আসলো, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাই আমরা ইজ করলাম, হি ইজ এক্সপেক্টেড, এক্সপেক্টেড ভি3, হি ইজ এক্সপেক্টেড। দেখো, তারপরে আমরা বসালাম টু উইন দ্য ইলেকশন, এইখানটা বাই দেম এটা লেখা নেই। কখনো কখনো আমরা প্যাসিভ ভয়েসে এরকম, যখন কোনো সিচুয়েশন ওভারঅল বেসিসে হয়,
যখন কোনো ওভারঅল মানে তারা এটা আশা করেছিল, কারণ তারা মানে সবাইকে জড়িয়ে ইনক্লুড করা হয়েছে। তো এখানটা যদি কেউ বাই দেম লেখে তাহলেও ঠিক, যদি কেউ বাই দেম না লেখে তাও ঠিক। এখানটা আমাদের অপশন অনুযায়ী আমাদের এইটাই হবে অ্যান্সার। হিমটা সামনে আসলো হি হলো, এখানটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তাই আমরা এটা ইজ করলাম। হি ইজ এক্সপেক্টেড, V3 হি ইজ এক্সপেক্টেড। বাই দেম এখানটা ওই শেষে বা এখানটা কোথাও নেই এরপরে এই ভার্বটার পরে বাই দেম কোথাও নেই, থাক না থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এই সেন্টেন্সটা কারেক্ট। তাহলে হি ইজ এক্সপেক্টেড টু উইন দ্য ইলেকশন, বোঝা গেল? তারপরে বসো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি টেক্স, আচ্ছা এটা একটা ফ্রেজাল ভার্ব প্রশ্ন, খুব ভালো করে দেখো। টেক ব্যাক মানে হচ্ছে উইথড্র, তো এখানটাতে এটা হবে না। আচ্ছা টেক ফর মানে হচ্ছে কনসিডার করা। টেক অফ, মানে হচ্ছে খুলে ফেলা, পুট অফ যেটা আরেকটা ফ্রেজাল ভার্ব। আর টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল মানে হলো একই রকম দেখতে হওয়া। তাহলে শি টেক্স আফটার হার মাদার, এটা মানে হচ্ছে একই রকম দেখতে হওয়া। আচ্ছা দেখো, উই শুড নট ড্যাশ এনিবডি, খুব সুন্দর। দেখো এটাও একটা ফ্রেজাল ভার্বের কোশ্চেন। লুক আপ কখন ইউজ করা হয় জানো? লুক আপ জেনারেলি ইউজ করা হয়, দেখো কিছু কিছু ফ্রেজাল ভার্ব পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়। মানে তো হয় ওইটা তো অন্যান্য ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু ওই সমস্ত জায়গায় ওই ফ্রেজাল ভার্বগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়। দেখো লুক আপ কখন ইউজ করা হয়? যখন মনে করো তুমি তোমার বই থেকে কোনো ওয়ার্ড খুঁজছো, তোমার ডিকশনারি থেকে তুমি কোনো ওয়ার্ড খুঁজছো, বা তোমার বই থেকে তুমি কোনো চ্যাপ্টারের কোনো কিছু একটা খুঁজছো, তখন কিন্তু আমরা লুক আপ, জেনারেলি লুক আপ বেশি ইউজ করা হয়। যে ডিকশনারিতে যখন কোনো ওয়ার্ড খোঁজা হয় সেই সমস্ত ক্ষেত্রে লুক আপ বেশি ইউজ করা হয়। আচ্ছা লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট। লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট। আচ্ছা লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লুক আফটার দেখাশোনা করা, যেটা মনে করো মা বাবা ছেলে মেয়েকে দেখাশোনা করে, তো লুক আফটার যে দেখাশোনা করা। এখানে লুক ফর নেই। আচ্ছা লুক ফর মানে হচ্ছে সার্চ, খোঁজা। আচ্ছা লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, হেট। তাহলে বলছে উই শুড নট লুক ডাউন আপন এনিবডি, মানে আমাদের উচিত নয় কাউকে ঘৃণা করা। উই শুড নট লুক ডাউন আপন এনিবডি, আমাদের কাউকেই ঘৃণা করা উচিত নয়। তারপরে দেখো, আই কুড নট মেক হিজ ওয়ার্ডস, খুব সুন্দর। দেখো এটা ফিজাল ভার্বের কোশ্চেন। দেখো মেক, আফটার, এটাও ঠিক সেম জিনিস। মেক আফটার, রান আফটার, এগুলো সব হচ্ছে পিছু ধাওয়া করা। মেক অফ যখন সিঙ্গেল এফ, দেখো এখানে কিন্তু সিঙ্গেল এফ আছে, এখানে কিন্তু ডবল এফ আছে। তো যখন সিঙ্গেল এফ হয়, যে মেক অফ মানে হচ্ছে কোনো কিছু দিয়ে কোনো কিছু জিনিস থেকে কোনো কিছু তৈরি করা। আমি এক্সাম্পল দিচ্ছি, যে মনে করো যে দ্য টেবিল ইজ মেড অফ উড, তাহলে কি কাঠ থেকে তৈরি করা হয়েছে। তো মেড অফ হচ্ছে কোনো কিছু থেকে তৈরি করা। আচ্ছা অনেক সময় দেখো তৈরি করার ক্ষেত্রেও মেক ফ্রম ইউজ করি। মনে রাখবে মেক ফ্রম তখন ইউজ করা হয় যে জিনিসটা থেকে কোনো জিনিস তৈরি করা হলো, সেই জিনিসটার এক্সিস্টেন্সই আমরা বুঝতে পারছি না। কোনো জিনিস থেকে কোনো কিছু তৈরি করা হলো, কিন্তু সেই জিনিসটা কোনো আর এক্সিস্টেন্সই তার মধ্যে আমরা বুঝতে পারছি না, তো তখন আমরা কিন্তু মেক ফ্রম, যে পুরোপুরি কনভার্ট হয়ে গেল। আমি বলতে চাইছি যে মনে করো পুরোপুরি যখন কিছু তৈরি কনভার্ট হয়ে গেল, তখন আমরা মেক ফ্রম করি। আর এবার দেখো মেক অফ করে কিরকম, যেরকম মনে করো যে কোনো কিছুতে করে তৈরি হয়েছে, যেরকম আমরা বুঝতে পারছি, যে মনে করো একটা সোনার চেন তৈরি হয়েছে, তো সোনাটা তো দেখে বোঝা যাচ্ছে যে সোনার চেন। মনে করো কাঠের টেবিল, তো টেবিলটাকে তো দেখে বোঝা যাচ্ছে যে এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি। কিন্তু এমন কখনো কখনো কোনো কিছু থেকে যদি কোনো কিছু তৈরি হয়, অনেক সময় দেখি, যেমন আমি এক্সাম্পল দিই, কয়লা থেকে অনেক জিনিস তৈরি হয়, কিন্তু সেগুলো থেকে আমরা বুঝতেই পারি না যে না এটা কয়লা থেকে তৈরি হয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করি। অনেক সময় মোম থেকে অনেক জিনিস তৈরি হয়, যেগুলো বাইরে থেকে দেখে বা আমরা জেনারেলি ওটা কখনো করতে পারি না। বিশেষ করে সবসময় মনে রাখতে হবে রাসায়নিক বিক্রিয়ার ফলে যখন কোনো সাবস্টেন্স যখন তৈরি হয়, অনেক সময় সেটা বাইরে থেকে আমরা দেখে বুঝতে পারি না যে না এটা ওই জিনিস থেকে তৈরি হয়েছে, ওর পুরোপুরি ফর্মটাই চেঞ্জ হয়ে গেছে। তো যখন এরকম পুরোপুরি ফর্মটাই চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি তার নতুন একটা আমরা জিনিস পাই, তখন আমরা মেক ফ্রম ইউজ করি। আর তাছাড়া মেক অফ ইউজ করা যখন আমরা বুঝতে পারি ওর এক্সিস্টেন্সটা। আচ্ছা মেক অফ, মেক অফ হচ্ছে এইটার ফ্রেজাল ভার্বটা কি, তোমরা অবশ্যই জেনে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে মেক অফ এর ফ্রেজাল ভার্বটা কি হয়, কেমন? দেখো আচ্ছা, আই কুড নট মেক ড্যাশ ইজ ওয়ার্ডস মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তাহলে এইটা এরকম হবে যে আই কুড নট মেক আউট হিজ ওয়ার্ডস মানে হলো আমি তার কথা জানতে পারিনি, সরি আমি তার কথা বুঝতে পারিনি। মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, তাহলে মানে হচ্ছে আমি তার কথা বুঝতে পারিনি। আচ্ছা
আরেকটা জানো যে এইখানটা যে ওয়ার্ড ইউজ করা হয়েছে ওয়ার্ডস, যদি বলা হয় যে যখন প্রতিজ্ঞার ক্ষেত্রে তখন আমরা শুধুমাত্র ওয়ার্ড ইউজ করি, WORD ওয়ার্ড ইউজ করি প্রতিজ্ঞা যখন, মনে করো এরকম শুধু এরকম এরকম WORD এই ওয়ার্ড ইউজ করা হয় প্রতিজ্ঞা প্রমিসের ক্ষেত্রে। তখন ওই কারণে বলে যে কিপ ইউর ওয়ার্ড। ওটা যদি কেউ বলে যে কিপ ইউর ওয়ার্ডস তাহলে ভুল বলা হয়, যে তুমি তোমার কথা রাখো। এই যে কথা রাখো মানে কি, প্রতিজ্ঞার কথাই জেনারেলি বলা হয় যে তুমি তোমার কথাটা রাখো, তাহলে কিপ ইওর ওয়ার্ড হয়, ওয়ার্ডস হয় না। ওয়ার্ডস কখন হয়, যখন এমনি জেনারেল কথাবার্তা যখন বলা হয়, সে একটা কথাবার্তা বলছে যে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ডস, আমি তার কথাগুলো বুঝতে পারছি না, যখন কথাগুলো যখন বলা হয় তখন আমরা ওয়ার্ডস ইউজ করি। আর যখন বলে কিপ ইওর ওয়ার্ড মানে কি, তুমি তোমার কথাটা রাখো, যে কথাটা তুমি, যে প্রতিজ্ঞা তুমি করেছো, যে কথাটা তুমি বলেছো, এই কথাটা এই কথাটা রাখো, তখন আমরা শুধুমাত্র ওয়ার্ড ইউজ করি। আর এই ওয়ার্ড ইউজ করি তখন শুধুমাত্র এমনি এমনি যখন কোনো কথোপকথন হচ্ছে, কোনো কথাবার্তা হচ্ছে, তখন আমরা ওয়ার্ডস ইউজ করি। আর এই ওয়ার্ড হচ্ছে যখন আমরা কোনো প্রমিসের ক্ষেত্রে এই ওয়ার্ড ইউজ করি। আচ্ছা, তাহলে 25টা প্রশ্ন কমপ্লিট হলো। আমরা পরের ক্লাসে আরো এরকম 25টা প্রশ্ন কমপ্লিট করবো, 25টা প্রশ্ন প্র্যাকটিস করবো। তার আগে তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটুখানি লাইক করো, একটুখানি শেয়ার করো, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমি এইবার থেকে মানে প্রায় সপ্তাহে প্রায় 3-4টে করে আমি এই 25টা করে ইংলিশ কোয়েশ্চেনের প্র্যাকটিস সেট আমি নিয়ে আসবো। আর তোমাদের যদি আর কোনো টপিকের ওপর, মনে করো কোনো টপিকের ওপর যদি ভিডিও বানাতে হয়, যদি তোমাদের যদি কোনো ডাউট থাকে যে দাদা বা স্যার যে এই আমাকে এই টপিকটার উপর একটা ভিডিও বানান, তাহলে আমি অবশ্যই তোমাদের সেই ডাউট ক্লিয়ার করার জন্য সেই টপিকগুলোর উপর আমি ভিডিও করব। আর যদি তোমাদের এমনি এই ভিডিও থেকে মানে মনে করো আমি যে ক্লাসগুলো, এই যে ক্লাসে যে প্রশ্নগুলো ডিসকাস করা হলো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদের সবার কমেন্টের উত্তর দেবো, কেমন? আচ্ছা, তাহলে মন দিয়ে পড়াশোনা করো, আমাদের তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, খুব পড়াশোনা করো, কারণ সামনে WBCS পরীক্ষা আসছে। তো আমি আবারও বলছি যে পড়াশোনা, এতটা পড়াশোনা করো এখন, যাতে রেজাল্ট যখন বেরোবে তখন যেন আফসোস করতে না হয় যে যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে আজ আমার রেজাল্টটা আরেকটু ভালো হতো। কেমন? প্রচন্ড পড়াশোনা করো। আমাদের দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ওকে, টাটা।